কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন যা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। একদম অন্য নতুন ধরনের একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম ঘটনা আমার সাথে শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। কিউরিওফাইট প্রেজেন্টস ঘোষলি কল রেকর্ডিং, a horror audio documentary by কৌস্তভ কুমার। এবার ভয় পাবে তুমিও। গুড ইভিনিং অঙ্কিতা, কেমন আছিস? আমি খুব ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি। স্পেসিফিক্যালি তোর সাথে আমরা বেশ কিছু রেকর্ডিং এর আগে করেছি, কিন্তু আজকের যে ঘটনাটা তুই জানালি আমাকে, এটা খুবই ইউনিক। তো আমি খুব একটা ওয়েট করলাম না ঘটনাটা জানার জন্য। শিউরির একটা ঘটনা, ঘটনার মধ্যে এমন কিছু এলিমেন্ট রয়েছে, এমন কিছু ব্যাপার রয়েছে যা শুনে আমি অ্যাকচুয়ালি চমকে গেলাম অনেকদিন পর। কি ঘটেছিল অঙ্কিতা, একদম শুরু থেকে শুরু কর। কি ঘটেছিল ওভারঅল এক্সপিরিয়েন্সটা? ঘটনাটা আমি জানতে পেরেছি আমার একটা বান্ধবীর কাছ থেকে। ঘটনাটা সম্পূর্ণ কি ঘটেছিল সেটা জানতে গেলে তোমাকে ঘটনাটা সম্পূর্ণ শেষ অবধি শুনতে হবে, কারণ এই ঘটনাটা সচরাচর আমরা এরকম ঘটনা দেখতে পাই না। আজও কিছু কুসংস্কার বা বিভিন্ন রিচুয়ালসের জন্য আমাদের সমাজে অনেক কিছু মানা হয়, যেগুলো কিন্তু আলটিমেটলি গিয়ে একটা ক্ষতিরই কারণ হয়। তো ঘটনাটা আমি শুরু করি। এই ঘটনাটা আমি জানতে পেরেছিলাম আমার এক বান্ধবীর কাছ থেকে। একটা নতুন নববিবাহিত দম্পতি। ইয়েস, আমাদের বাঙালিদের কিছু রিচুয়ালস থেকে থাকে। বিয়ের পরে যখন বধূবরণ করা হয়, দুধে আলতা, তারপরে মাছ হাতে করে ধরা, দুধ ওলটানো, এরকম অনেক ধরনের রিচুয়ালস হয়ে থাকে, মানে বিয়ের পরে। ইয়েস। তো এখানে দেখো, এখানে আমি কোনো ক্যারেক্টারের নাম রিভিল করতে পারবো না, তো আমি কিছু কিছু ক্যারেক্টারের নাম দিয়ে দেবো। তো এখানে যাকে জুড়ে ঘটনা, তার নাম ধরে নাও সুমনা। তো সুমনার নতুন বিয়ে হয়, তো স্বাভাবিকভাবেই তার অনেক এক্সাইটমেন্ট। তো সে যখন প্রথম শ্বশুর বাড়িতে আসে, একটা মেয়ে প্রথম শ্বশুর বাড়িতে যখন আসছে, বিভিন্ন যে বাঙালি রিচুয়ালস থাকে সে সেগুলোই জানবে, যে মানে ওই গৃহপ্রবেশের যে রিচুয়ালসগুলো থাকে, যেগুলো আমরা সচরাচর দেখে থাকি, সেগুলোই হবে। গৃহপ্রবেশ না, মানে মানে হ্যাঁ, বৌভাতে যে গৃহপ্রবেশটা হয়, মানে বধূবরণের সময় যে গৃহপ্রবেশটা হয় আর কি, নববধূর। বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে সব কিছুই স্বাভাবিকই চলছিল, নর্মালি স্বাভাবিকভাবে বিয়ে হয়, তারপরে প্রথমে এসে যে বরণ হয়, সব কিছুই স্বাভাবিক। কিন্তু সুমনার একটা জায়গায় গিয়ে অস্বাভাবিক লাগে। ওকে প্রথমে বরণ করে যেরকম যা যা রিচুয়ালস থাকে, ওকে ঘরে ঢোকানো হয়, সব কিছুই ঠিকঠাক। সেই মুহূর্তে ওকে ওর ননদ যে আছে ওকে ডাকে যে একবার তুমি উঠোনের মাঝখানে আসো। আর আমি এখানে ওদের বাড়ির ডেসক্রিপশনটা একটু দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আগেকার যে বাড়ি হতো না, যে মাঝখানে একটা উঠোন থাকতো, তুলসী মঞ্চ থাকতো, চারিদিক ঘুরে মানে জুড়ে বাড়ি থাকতো, মানে জয়েন্ট ফ্যামিলিগুলো যেরকম হতো আগে, যে স্ট্রাকচার, ওদের বাড়িটাও ঠিক ওরকমই ছিল। তো ননদকে ডাকে যে বৌদি উঠোনে চলো। ও যায়। এবার ও বুঝতে পারছে না যে সমস্ত রিচুয়ালস কিন্তু তার আগে শেষ হয়ে গেছিল, তো ও বুঝতে পারছে না যে আর কোনো রিচুয়ালস আছে। এবার ও ভাবলো যে হয়তো নতুন কোনো রিচুয়ালস আছে। ও গিয়ে দেখছে যে উঠোনের ঠিক মাঝখানে ওদের ফ্যামিলির সবাই আছে। দুটো মাছ, বড় বড় দুটো মাছ রাখা হয়েছে, দুটোকে পুরো নতুন বড়বউয়ের মতো সাজানো হয়েছে। মাছকে? হ্যাঁ, মাছ বড়বউ সাজানো হয়েছে। বড়বউ মানে একটা মাছকে পুরো মেয়ের মতো করে সাজানো হয়েছে, মানে শাড়ি হয় না, শাড়ি দেখবে গায়ে হলুদ তত্ত্বে যায়, শাড়ি পরিয়েছে, সিঁদুর পরিয়েছে, শাখাপলা দিয়েছে সাইডেতে। আর একটা মানে যে মাছকে বরের মতো করে সাজানো হয়েছে, টোপর এইসব দেওয়া হয়েছে। তো তখন
ওর যে শাশুড়ি ছিল, ওর শাশুড়ি ওর যে বরের টোপর থেকে আর সুমনার যে মাথার যে মুকুটটা থাকে, শোলার যে মুকুটগুলো হয়, ওখান থেকে না অল্প অল্প করে শোলা নিয়ে নিল, নিয়ে ওর বরের যে শোলাটা নিল টোপর থেকে সেটা নিয়ে একটা মাছের পাশে রাখলো, আর সুমনার মাথার টোপর থেকে যে শোলাটা নিল সেটা আর একটা মাছের পাশে রাখলো। রেখে ওদের মানে সুমনাকে আর ওর হাজবেন্ডকে ডাকলো ওই মাছটার সামনে, এবং ওদের বাড়ির যে পুরোহিত ছিল তিনিও ওখানে উপস্থিত ছিলেন। তো সুমনার শাশুড়ি তাকে গিয়ে বললো যে গুরুদেব এবার আপনি রিচুয়ালসটা করুন। সুমনা প্রথমে ভাবলো যে দেখো আমাদের গায়ে হলুদে বাঙালিদের দেখা যায় যে তত্ত্বে মাছ যাচ্ছে, ও ভাবলো যে এরকম কোনো হয়তো রিচুয়ালস, ও প্রচণ্ড কনফিউজড ছিল কারণ ওর ক্ষেত্রে পুরো ব্যাপারটা নতুন। তো ও খুব আগ্রহ দিয়ে দেখছিল যে কি হবে না হবে, একটা নতুন জায়গা। হঠাৎ করে ওর সামনে ওই দুটো মাছকে মানে এক কোপেও মানে মাথা থেকে পুরো নামিয়ে দিল। ওদের যে গুরুদেব ছিল এক কোপে গলা থেকে কেটে দিল। আর ওই মুহূর্তে ওই যে মাছ দুটোর যে রক্ত, দেখো মাছেদের খুব একটা বেশি রক্ত হয় না, কিন্তু ওরা যেহেতু সামনেটা দাঁড়িয়েছিল, যেহেতু সজোরে মেরেছে, ওই যে রক্তটা ছিটকে এসে পুরো সুমনার শাড়িতে পড়লো। অল্প রক্তই ছিল বাট সেটা ছিটকে এসে পুরো সুমনার শাড়িতে পড়লো। এবার সুমনা ওই জিনিসটা দেখে খুব ভয় পেয়ে গেল যে এটা কিরকম রিচুয়ালস, মানে এরকম রিচুয়ালস ও কোনোদিনও কোথাও দেখেনি, আর আমরাও সচরাচর এইরকম কোথাও খুব একটা দেখি না। তো তারপরে ওর শাশুড়িকেও বললো যে এটা কী রিচুয়ালস, মানে এবার দেখো নতুন একটা জায়গায় গেছে, ও তো খুব ডিটেলসে জানতে পারবে না বা ও খুব জোরও দিতে পারবে না যে বিষয়টা কি হচ্ছে। ও শাশুড়ি তখন বললো যে এটা আমাদের বংশের নিয়ম। তো ঠিক আছে, ও ভাবলো যে হতেই পারে, এরকম অনেক ধরনের তো নিয়ম থাকতেই পারে। ও কিছু আর না বলে সেদিনকার মতো বিষয়টা যেরকম ছিল, মানে যেরকম একটা বিয়ের পরে হয়, যা যা নিয়মকানুন ছিল করলো। এবার দেখো আমাদের বাঙালিতে মানে বাঙালিদের বিয়েতে কাল রাত্রির হয়, যেটা হচ্ছে যে মানে বিয়ে আর বৌভাতের মিডিলের যে ডেটা থাকে, ঠিক আছে, বউ মুখোমুখি হতে হ্যাঁ পারবে না। হ্যাঁ হ্যাঁ। তো ও সেদিনকে শুয়েছিল ওর ননদের সাথে। এবার ওর বিয়ে বাড়ির মহল, ওর ননদের বিভিন্ন কাজিনসরা এসেছে। এবার ওকে ওর ননদ বলেছে যে তুমি ফ্রেশ হও, তুমি একটুখানি বসো, তখন রাত হয়ে গেছে, তুমি বসো, আমি একটুখানি মানে ওদের যে কাজিনসরা আছে ওখানে একটুখানি মিটিং হচ্ছে, মানে যা হয় বিয়ে বাড়িতে আনন্দ, ওখানে যাচ্ছি। এবার ওর ননদ চেয়েছিল কি একটুখানি কমফর্ট জোন দিতে, কারণ নতুন এসেছে, কি মানে হতেই পারে যে ওদের যে গ্রুপ আছে সেখানে ভালো লাগছে না। তো ননদটারও বেশি বয়স ছিল না সেই মুহূর্তে, তো চলে গেছে। এবার সুমনা দেখলো যে ঠিক আছে, যখন রুমে কেউ নেই ও একটু নিজের মতো বসেছে, ওর মাকে ফোন করে কথা বলছে। হঠাৎ করে সুমনার যে দরজাটা না খুব একটা বেশি ভেজানো ছিল না, মানে হালকা ভেজানো, মানে তোমার দরজার সামনে দিয়ে যদি কেউ যায় বিষয়টা হচ্ছে যে বোঝা যাবে যে হ্যাঁ কেউ একজন চলে গেল। সুমনার মায়ের সাথে কথা বলছে, বলতে বলতে হঠাৎ করে ও ফিল করতে পারলো যে দরজার পাশ দিয়ে কেউ চলে গেল, মানে একটা হাওয়ার স্রোত চলে গেল। ও এবার বিষয়টা দেখার জন্য বাইরে গেল। এবার দেখবে পুরোনো যে বাড়িগুলো, তুমি রুম থেকে বেরোচ্ছ, তোমার সামনে একটা বারান্দা, আর বারান্দাটা বেশ লম্বা হয়। তো সেই ক্ষেত্রে ও ভাবলো, এবার ও যখন বেরোচ্ছে ও দেখছে যে কেউ নেই, মানে ও দরজার বাইরে বেরিয়ে দেখছে কেউ নেই, বাট যেহেতু অতটা লম্বা জায়গা, হঠাৎ করে ওখান থেকে গায়েব হয়ে যাওয়াটা পসিবল নয়। বাট এবার ও যেহেতু ওর মায়ের সাথে কথা বলছিল, ও ভাবলো হয়তো মানে ও হয়তো কোনো কিছু একটা ভুল দেখেছে বা ভুল ও ভাবছে, এত বিয়ের স্ট্রেসে ও হয়তো জিনিসটার মধ্যে ভুল ভাবছে। ঠিক আছে, ও সেদিনকার মতো ব্যাপারটা ভাবলো যে ঠিক আছে বাদ দাও বলে ও হচ্ছে যে আবার নর্মাল ঘরে চলে এলো। এবার রাত্রির বেলা ওর ননদটা আবার চলে এলো, ওরা সবাই ঘুমিয়ে পড়লো। সেই দিনকের মতো আর কোনো কিছু হয়নি, জাস্ট ওই একটা ফিল করেছে যে কেউ চলে গেল। হ্যাঁ ও জাস্ট এটা ফিল করেছে, বাট ও যেহেতু বিয়ের মধ্যে ব্যস্ত ছিল, ও ভাবলো যে ওই জিনিসটা হয়তো ভুল দেখেছে বা ভুল অনুভব করেছে, ও সেই জিনিসটা আর ভাবেনি বেশি। এবার পরের দিন হচ্ছে ফুলশয্যা রাত। পরের দিন সকাল থেকে কিচ্ছু হয়নি, বিয়ে বাড়ির অত হই হট্টগোলের মধ্যে কোনো রকম কিছু হয়নি, সব কিছুই স্বাভাবিক যাচ্ছিল। এবার হলো কি রাত্রেবেলা, এবার দেখো ফুলশয্যার ঘরে পুরো খাট ঘর ফুল দিয়ে সাজানো হয়, তো ফুলের একটা স্মেল থাকে। কিন্তু ওর সাথে সেদিনকে কিন্তু বিষয়টা অতটাও সিম্পল ছিল না। ওর কথা মতো ফুলশয্যার ঘরে ওকে যখন বসে আসা হয়েছে, সমস্ত ঠিক আছে, মাঝরাত্রেবেলা ও ফিল করে যে ওই ঘরটার মধ্যে মানে ফুলগুলো পচে গেলে যেরকম গন্ধ হয়, মানে একটা বিচ্ছিরি গন্ধ ও ফিল করে।
কিন্তু ওই গন্ধটা ফিল করার কথাই ছিল না, কারণ প্রচণ্ড রকমভাবে দেখবে রজনীগন্ধার ফুল টুল দিয়ে যখন সাজানো হয় বা যাই ফুল দিয়েই সাজানো হোক না কেন, ঘরের মধ্যে খুব সুন্দর একটা ফ্রেগরেন্স থাকে। কিন্তু ওর ক্ষেত্রে সেদিন ওই জিনিসটা হয়নি। ওর কথা মতো ও খুব একটা বিচ্ছিরি স্মেল পাচ্ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা কিনা খুব স্বাভাবিক ছিল না। তো তারপরে ওর হাজব্যান্ডকে ডাকে যে এরকম খুব মানে এই যে স্মেলটা, এটা কিসের স্মেল। বাট ওর হাজব্যান্ড আবার কোনো স্মেল পাচ্ছিল না। ওর হাজব্যান্ডের কথা মতো ওর হাজব্যান্ড কিন্তু নর্মালি যেরকম ফুলসজ্জার ফুলের গন্ধ টন্ধ পাচ্ছিল। তো ওর হাজব্যান্ড বলে যে তুমি হয়তো সারাদিন এত ব্যস্ত ছিলে, তুমি হয়তো খুব মানে মানে কি আর বলবো, স্ট্রেসড বা ক্লান্ত, তো তুমি একটা কাজ করো, তুমি রেস্ট নাও। কিন্তু সুমনার কোথাটা গিয়ে খটকা লাগলো যে এতটাও কি ক্লান্ত যে যেখানে আমি মানে স্মেলটা যেটা পাওয়ার কথা পুরো তার অপোজিট পাচ্ছি, মানে একটা সুগন্ধের জায়গায় দুর্গন্ধ পাচ্ছি। তো যাই হোক, মানে অতটা স্ট্রেসড মানে কিসের জন্যই বা হবে, বা স্ট্রেসড হলেও কি গন্ধটা চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যতই মানুষ ক্লান্ত হোক না কেন, একটা ফুলের সামনে দাঁড়িয়ে নিশ্চয়ই সে একদম পচা কোনো একটা গন্ধ পাবে না। না। তো তারপরে ও কিছু আর বললো না, একটা নতুন জায়গায় গেছে, ও একটু ঘাবড়ে আছে, ওরও ওই মানে পরিবেশটার সাথে মানিয়ে উঠতে একটু টাইম লাগছে। তো ও বিষয়টাকে সেই মুহূর্তে চেপে গেল। তো বিয়ে থা সমস্ত কিছু মিটলো, সমস্ত আত্মীয় স্বজনও বাড়ি থেকে চলে গেল। এবার সুমনার যে হাজবেন্ড ছিল, সুমনার হাজবেন্ড একই জায়গাতে থাকতো মানে হচ্ছে যে একই জেলাতে থাকতো, কিন্তু কাজের জন্য ওদের বাড়ি থেকে যেহেতু একটু দূরে ছিল, তো প্রত্যেক দিন ওই যে ট্রাভেলটা না ওর হাজবেন্ড মানে নেবে না বলে ওর হাজবেন্ড ভাড়া থাকতো বাইরে। এবার সমস্ত যারা কাজ করতো তাদের সাথে যেহেতু ভাড়া থাকতো, তাই সুমনাকে নিয়ে যেতে পারিনি। এবার সুমনাকে ওর হাজবেন্ড বললো যে দেখো সমস্ত তো মিটে গেছে, আমার ছুটিও শেষ, আর আমি তো এই মুহূর্তে প্রথম থেকে কোনো ঘর দেখে রাখিনি যেখানে আমি তোমাকে নিয়ে যাব। তুমি কিছুদিন অন্তত তুমি আমাকে একটা মাস দাও, আমি তোমাকে এসে তারপরে ঠিক নিয়ে যাব। এবার সুমনা খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল, বললো ঠিক আছে, কারণ ওই জায়গাটা পুরোটা মানে এমন কাজের জায়গা ছিল, খুব একটা তাড়াতাড়ি ঘর খুঁজে পাওয়ার বিষয়টাও মানে হয় না, সম্ভব হয় না। তোর হাজব্যান্ড চলে গেলে এবার সুমনা হচ্ছে যে একা। এবার সুমনার একা ফিল হতো না, কারণ ওর ঘরেতে শাশুড়ি ননদ জয়েন্ট ফ্যামিলি যেহেতু থাকতো, খুব একটা অস্বস্তি হতো না। এরকম করে ওর হাজব্যান্ড চলে যাওয়ার পরে 2-3 দিন খুব নর্মাল কাটছিল, যেরকম হয় একটা নতুন মেয়ে বিয়ে করে গেছে, তার একটা সুন্দর সংসার করার স্বপ্ন। বয়স কত তোর এই বন্ধুর? আমার বান্ধবী মানে বয়স হচ্ছে যে আমারই এজের হবে, বাট যার সাথে ঘটনাটা ঘটেছে তার যখন বিয়ে হয়েছিল তখন তার এজ ওই 19 এরকম ছিল, না খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে। খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে। তো এবার দেখো ওর হাজব্যান্ড যখন চলে গেল, এবার তবু ওর একটা মানে মনে হচ্ছে ফিল হচ্ছে, একা ফিল হচ্ছে সবার মাঝে থাকলেও। তো ওরকম একদিন একা মানে স্নান টান করে এসেছে, তো একাই আছে, ওর এবার বোর হচ্ছে, ও এবার আয়নার সামনে গিয়ে একটু নিজে সাজছে, মানে ওই যে একঘেয়েমিটা কাটানোর জন্য ও গিয়ে সাজছে। এবার সুমনার খুব বড় চুল ছিল, ও আয়নার সামনে গিয়ে যখন চুল আঁচড়াচ্ছে, এবার ওদের আয়নাটাই এরকম ছিল, আয়নাতে তোমার পিছনের যে দরজাটা দেখা যাবে, রুমের যে দরজাটা, ও দেখছে পিছনে কোন একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। সেটা থাকতেই পারে, সেটা খুব স্বাভাবিক, একটা জয়েন্ট ফ্যামিলিতে ওরকম থাকতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে মহিলাটা ওখানে দাঁড়িয়ে ছিল সেই মহিলাটা ওদের ফ্যামিলিরই নয়, মানে ও এতদিন বিয়ে হয়ে এসেছে কোনোদিনও তাকে দেখেনি। ও আয়নাতে দেখে খানিকটা অবাক হলো যে এটা কে, অনেকক্ষণ ধরেই ওদের আই কন্ট্যাক্ট হচ্ছে, ও ভাবছে যে এটা কে। ও যখন মুখটা ঘোরালো যে মানে হয়তো হতে পারে যে হয়তো নতুন বউ কেউ দেখতে এসেছে, সে ঘরে আসতে পারছে না, ও যখন মুখটা ঘুরিয়ে বলতে গেছে যে হ্যাঁ আসুন, তখন ও দেখছে কেউ নেই। ও অবাক হয়ে গেল যে আমি এই দেখলাম এখানে দাঁড়িয়ে আছে, কেউ নেই। ও আবার হেঁটে গিয়ে দেখছে, তখনও কাউকে দেখতে পাচ্ছে না। এবার ভেবেছে যে হয়তো উনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, হয়তো নিচে চলে গেছে। ও সিঁড়ি দিয়ে নিচে এসেছে, ওদের রান্নাঘরটা যেহেতু জয়েন্ট ফ্যামিলির একটাই রান্নাঘর ছিল, বড় রান্নাঘর ছিল, ও সিঁড়ি দিয়ে নিচে এসেছে। এসে এবার ও শাশুড়িকে দেখতে পেয়ে বলছে মা, এরকম একজন বয়স্ক মহিলাকে আমি দেখলাম, তিনি বিবরণ দিচ্ছে, যেহেতু নাম জানে না, কে জানে না, তো বিবরণই দিচ্ছে। এরকম একটা সাদা টাইপের শাড়ি পরেছিল, চুলগুলো সাদা সাদা,
একটুখানি হালকা শ্যামবর্ণ টাইপের ছিল। তো উনি কি আমাদের বাড়ির কেউ বা পাশের মানে বাড়ির কেউ? এবার ওর মা হচ্ছে যে মানে ওর যে শাশুড়ি মা ছিল, ওর শাশুড়ি মা হচ্ছে যে ব্যাপারটা শুনে না, মানে হয় না আমরা কোনো কিছু শুনে যেরকম অবাক হয়ে যাই, ওর শাশুড়ি মা লিটারালি ওইভাবে নাকি ওর দিকে তাকিয়েছিল। এবার ওর শাশুড়ি মা বললো যে হয়তো হতে পারে, মানে হয় না থমকে থমকে আমরা অনেকক্ষণ ধরে মানে কিছু, আটকে উঠেছে বেসিক্যালি। হ্যাঁ মানে ভেবে ভেবে কিছু একটা বলছে। ওর কথা মতো ওর শাশুড়ি মা সেই মুহূর্তে মানে ব্যাপারটাকে এড়িয়েও যেতে পারছে না, আবার খারাপ ব্যবহার করে চলেও যেতে পারছে না। তো ওর শাশুড়ি মা ব্যাপারটাকে কথাটাকে ঘুরিয়ে দিল যে হয়তো হতে পারে কেউ, তুমি কেন এরকম ঘরের দরজা খুলে রাখছো, তুমি যখন একা থাকবে দরজা বন্ধ রাখবে, মানে আলটিমেটলি ওটা কে সেটা কিন্তু বললো না, যে পাশের বাড়ির কেউ কে, কোনো কিছুর উত্তর দিল না। সুমন একটু কনফিউজড হলো যে আমি তো শুধু জিজ্ঞাসা করতে এসেছিলাম ওটা কে, তাহলে এইসব কেন বললো। ও বললো বাদ দাও, ছাড়ো, যেরকম হয়। ও ঠিক আছে। সেই মুহূর্তে ও রান্না বান্না করলো। এবার রাত্রেবেলা ওর ননদ ওর সাথে থাকতো, কিন্তু একটা টাইম পর ওর ননদের রুমে চলে যেত আর ও ঘরেতে একা থাকতো। ও রাত্রেবেলা ঘুমাচ্ছে, হঠাৎ হঠাৎ করে ওর দরজায় ঠক 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 ঠক। এবার ও ভেবেছে যে হয়তো ওর ননদ এসেছে, কারণ ওর ননদ যেহেতু বেশিক্ষণ ওর সাথে থাকে হয়তো কিছু ফেলে গেছে, মানে ওর ননদ আর ওর খুব মানে যেহেতু ছোট হলো মানে একটু হালকা ফুলকা মানে এজ ওদের ম্যাচ ছিল, তো খুব ভালো বন্ধুত্ব ছিল ওদের মধ্যে। ও ভেবেছে যে ওর ননদ এসেছে। ও যখন গিয়ে দরজাটা খুলছে, ওর জাস্ট মনে হলো ওর বাঁদিক থেকে ডান দিকে কোনো একটা হাওয়া খুব জোরে চলে গেল। মানে ও ওটা ফিল করলো, স্বাভাবিক হাওয়াটা না খুব নর্মাল হয়, যদি ঝড়ও হয় সেটা খুব নর্মাল হয়, বাট ও পার্টিকুলারলি জাস্ট একবার ওর বাঁদিক থেকে ডান দিকে সরে গেল হাওয়াটা। ও চিৎকার করে উঠেছে, কারণ ওর ক্ষেত্রে বিষয়টা নর্মাল ছিল না। কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি ওরকম হাওয়া হয়, অনেকে হয়তো ভাবতে পারে যে বিষয়টা হাওয়ার একটা স্রোত, বাট একটা হাওয়ার স্রোত জাস্ট একবার গিয়ে থেমে যেতে পারে না, তারপরে পুরো থমথমে পরিবেশ হতে পারে না। ও সেই মুহূর্তে ভয়ে চিৎকার করে উঠেছে। আর তাছাড়া দেখো অত বড় বাড়িতে ও একা শুয়ে আছে, সেখানে ওর ভয় পাওয়াটা স্বাভাবিক। ওর যেহেতু শাশুড়ি মা হচ্ছে যে ওর পাশের রুমেই ছিল, ওর শাশুড়ি মা বেরিয়ে এসেছে। ও শাশুড়ি মা জিজ্ঞেস করছে কী হয়েছে, তুমি এত রাতে চিৎকার করে উঠেছো কেন? ও তখন সম্পূর্ণ বিষয়টা বললো। ওর শাশুড়ি মা তখনও বিষয়টাকে মানে ওরই ভুল বলছে, তুমি এত রাত্রে বাইরে বেরিয়েছো কেন? এবার তো সুমনা মানে পুরো অবাক। ও শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেই ফেললো যে আপনি কেন বারবার আমাকে দোষ দিচ্ছেন, দোষটা তো সম্পূর্ণ আমার নয়, কারণ আমি বেরোচ্ছি সেটা বড় কথা নয়, আমার সাথে কি ঘটছে সেটা বড় কথা। এবার ও যেহেতু এই কথাগুলো শাশুড়ি মাকে বললো, ও শাশুড়ি মা স্বাভাবিক একটু বিরক্তি হলো। ও শাশুড়ি মা কিছু না বলে ও শাশুড়ি মা রুমে চলে গেল। এবার সুমনারও একটু মনে হলো যে হয়তো বেশি কথা বলে ফেলেছি, আমার হয়তো এতটা বলা উচিত হয়নি। সুমনাও মন খারাপ করে ওর ঘরের মধ্যে চলে এলো। তারপরের দিনকে রাত্রেবেলা কিছু হয়নি, পরের দিনকে ও ওর ননদকে এই সমস্ত কথা বলে, ওর সাথে যা যা হচ্ছে না হচ্ছে। ওর ননদ বিষয়গুলো শোনে, কিন্তু ওর ননদ বিষয়গুলো কিছু বলে না। ওর ননদ বিষয়গুলো শোনার পর ননদ বলে যে দেখো, তুমি এই সমস্ত বিষয় নিয়ে যত কম প্রশ্ন করবে ততই ভালো, জাস্ট এই কথাটা বলে ওর ননদ বেরিয়ে যায়। ও অবাক হয়ে যায় যে এই বিষয় নিয়ে প্রশ্ন করব, মানে এমন তো কোনো বিষয় নিয়ে আমি প্রশ্ন করছি না না। ও কি বলবে না বলবে কিছু বুঝতে না পেরে ও ওর মাকে ফোন করে, বাট যেরকম হয়ে থাকে ওর মা বলে যে দেখ তুই নতুন জায়গায় গেছিস, ব্যাপারটা একটু মানিয়ে গুছিয়ে নে। এবার কিছুদিন পরে মানে বেশ অনেক দিন হয়ে যায় এইভাবে, ওর হাজব্যান্ড আসে। ওর হাজব্যান্ড বেশ কিছুদিনের ছুটি নিয়ে আসে। তো এবার তখন ওর হাজব্যান্ড না রুম খুঁজে উঠতে পারেনি, কারণ একটা হয় কি বাইরের রুম রেন্ট হয়তো কোথাও বেশি, হয়তো কোথাও ঘর পোষাচ্ছে না, এইরকম অনেক কারণে ওর হাজব্যান্ড তখনও প্রপারলি একটা রুম খুঁজে উঠতে পারেনি। ওর হাজব্যান্ড যখন আসে ওর হাজব্যান্ডকে সমস্ত কথা বলে। এবার ওর হাজব্যান্ড বলে যে না গো, তুমি ভুল ভাবছো, এরকম কোনো ব্যাপার নেই, তুমি একটু অতিরিক্ত ভাবছো। এবার ও বলে ঠিক আছে, ও আর এই বিষয়গুলো তো অত মাথা ঘামায় না। একদিন ওর হাজব্যান্ড রাত্রেবেলা, ওর হাজব্যান্ড ছিল আর ওর ননদ ছিল, ওরা তিনজনে একসাথে বসে আছে, বসে যেরকম হয় গল্প করছে, আড্ডা মারছে। হঠাৎ করে ঘরের যে টেম্পারেচারটা মানে এতটা ঠান্ডা হয়ে যায়, সেই সময় কিন্তু গরমকাল ছিল, মানে গরম বা বর্ষার মিডিল বলতে পারো।
ঘরের টেম্পারেচারটা এতটা ঠান্ডা হয়ে যায়, ওর মানে সুমনের এবার ঠান্ডা লাগছে, কিন্তু এবার ও গিয়ে ওর যখন হাজব্যান্ডকে বলছে, ওর হাজব্যান্ড আর ওর যে ননদ ছিল দুজনে চোখাচোখি করছে, মানে বিষয়টা ওদেরও ফিল হচ্ছে কিন্তু ওরা বিষয়টা বোঝাবে না এরকম একটা। ওর হাজব্যান্ড বলছে কোথায় কোথায়, এরকম তো কোনো ব্যাপার নয়, কোথায়। বাট ওর ননদ যখন কিছু একটা বলতে যাচ্ছে, ওর ননদ যখন কিছু একটা বলতে যাচ্ছে, তখন হচ্ছে যে ওর হাজবেন্ড ওর ননদের হাতটাকে এরকম করে চিপে ধরেছে, মানে হয় না যে আমরা কাউকে নিষেধ করি যে কিছু বলবি না, এরকম একটা অ্যাটিটিউড। সুমনা ওটা নোটিস করে। ওকে। সুমনা কিছু একটা বুঝতে পেরে সুমনা বলে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়তো আমারই ফিল হচ্ছে। ও এবার ইচ্ছা করে সম্পূর্ণ দোষটাকে নিজের ঘাড়ে নিয়ে নেয়, মানে ঠিক আছে কোনো অসুবিধা নেই। আর ওর ননদ আর ওর হাজব্যান্ড ভাবে যে ঠিক আছে বিষয়টা হয়তো মিটে গেছে। এরম করে এরম ছোটোখাটো ঘটনা দিয়ে না চলতেই থাকে, মানে ওর সুমনার কাছে কিন্তু কোনো কিছুর মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে সুমনার কাছে কোনো কিছু ক্লিয়ারই ছিল না যে হচ্ছেটা কি ওর সাথে। ও পুরো কনফিউজড হয়ে যাচ্ছিল যে নতুন একটা জায়গায় এসে এগুলো কি হচ্ছে, আশেপাশের মানুষদেরকে আমি জিজ্ঞাসা করছি, তারা আমাকে প্রপার কোনো আনসার দিচ্ছে না। ও এবার এই জিনিসগুলো নিয়ে ভাবতে শুরু করে। আর বিয়ের আগে এরকম কোনো ব্যাপার হয়নি না, ফার্স্ট টাইম হচ্ছে First বাড়িতে time। আসার পর। হ্যাঁ, আর ওর কাছে ব্যাপারটা আরো অস্বস্তিকর, কারণ ওর কাছে সবাই তো অচেনা না, একটা নতুন জায়গায় এসেছে, Exactly. নতুন একটা পরিবার। ওই বিষয়গুলো নিয়ে ভাবছে, কাউকে বলতে পারছে না। এরম করতে করতে বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন সকালবেলা ও রান্না করছে, রান্নাঘরে সেদিনকে একা ছিল, ও রান্না করছে, বটিতে কিছু একটা সবজি কাটছে। হঠাৎ করে সবজি কাটতে কাটতে ওর হাজব্যান্ড ওকে নাম ধরে ডেকেছে। ও এবার উত্তর দিয়েছে যে হ্যাঁ যাই, হ্যাঁ যাই বলে যখন উত্তর দিয়েছে, মানে ও বটিটা থেকে কিছু একটা কাটছিল, সেটাকে সাইডে রেখে বটিটাকে সাইড করে রাখতে যাবে, হঠাৎ করে ও ফিল করলো কেউ একজন ওর চুলের যে গোছাটা ধরে, বললাম না প্রচণ্ড লম্বা চুল ছিল, বড় খোপা করতো, ওর চুলের যে গোছাটা ধরে পুরো বটির সামনে একদম মুখটাকে নিয়ে চলে গেল। কি বলছিস? হ্যাঁ, ওর এবার খুব জোর ভয় লেগেছে, কারণ তুমি ভাবো বটি তোমার সামনে এবং তুমি মানে আর একটুখানি মানে আর 1 সেকেন্ড হলে ওর পুরো কেটে যেত মুখটা, এতটা ক্লোজ। ও গেঁথে যেত বটিতে। হ্যাঁ, ও এবার মানে ওরকম হয়েছে তো, হওয়ার পর বটিটা অটোমেটিকলি সাইড থেকে পড়ে গেল, মানে এরকম মুখটা নিয়ে গেল। ও যেহেতু বটিটাকে সাইডে রাখতেই যাচ্ছিল, ওর হাতে তো অলরেডি ধরা বটিটা, ওই রকম করে জাস্ট সাইড করে দিয়েছে। দিয়ে এবার ও প্রচণ্ড টেনসড হয়ে গেছে যে কি হলো বিষয়টা। ও নিচে দেখছে যে জল টল কিছু পড়ে আছে, আমি কি ফিসলে গেলাম না কিছু হলো, ও দেখছে না। ও পুরো মানে ওর সেই মুহূর্তে তুমি যদি মৃত্যুকে চোখের সামনে থেকে দেখো, তোমার যেরকম পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে, তুমি যেরকম মানে আলাদাই একটা ভয়ে চলে যাবে, ও পুরো সেরকম, মানে ও কি বলবে, কি রিয়াকশন দেবে, কি করবে, ও কিছু বুঝে উঠতে পারছে না। এবার ওর হাজব্যান্ড যেহেতু ওকে অনেকক্ষণ ধরে ঢাকছিল, ও যখন মানে আর সাড়া দিচ্ছে না, ওর হাজব্যান্ড নিজেই নিচে নেমে চলে এসেছে যে এই কি হয়েছে তোমার, ওর হাজব্যান্ড ওকে ডাকছে। ও তখন হুঁশ ফিরেছে, ও কাঁদতে শুরু করে দিয়েছে রীতিমতো, কারণ ও তো জানে যে আমি যদি কিছু বলি আমার না হাজব্যান্ড বিশ্বাস করবে, না ননদ, না শাশুড়ি, কেউ আমায় প্রপার কোনো উত্তর দেবে না। ও রীতিমতো কাঁদতে শুরু করে দিয়েছে ওর হাজব্যান্ড যখন ওকে ডেকেছে। এবার ওরকম দেখে ওর হাজব্যান্ড হচ্ছে যে ওকে রুমে নিয়ে এসেছে যে কি হয়েছে, কারণ ওর হাজব্যান্ডও ভয় পেয়ে গেছে যে এরকম কেন ব্যাপার হলো। ও আর কিছু বলে উঠতে পারছে না, কারণ ও পুরো কনফিউজ যে আমি যদি বলেও দিই কেউ বিশ্বাসই করবে না আমার কথা। তারপরের দিনকে নয়, ঠিক সন্ধ্যাবেলার দিকটা করে ওর হালকা হালকা জ্বর আসে, ওর শরীরটা একটু খারাপ হয়। এবার সবাই স্বাভাবিকই ভেবেছে যে হ্যাঁ স্বাভাবিকভাবেই জ্বর হচ্ছে, ঠিক আছে। ঠিক রাত্রেবেলা ওর কিন্তু ওরকম জ্বর, ওর কিন্তু মানে 100-100-র ওপর জ্বর। কারণ আমি এই কারণেই বলছি, আমি যার কাছ থেকে শুনেছিলাম তার ভাষায় মানে সুমনার সেই মুহূর্তে ওঠার ক্ষমতা পাচ্ছিল না। সেই মুহূর্তে ও শুনতে পায় ছোট বউ আমাকে একটু জল দে, ছোট বউ আমাকে একটু জল দে। ও লিটারালি এই কথাটা শুনতে পাচ্ছে যেরকম করে কেউ ওকে ডাকছে। ওকে। তখন ও হচ্ছে যে ঘর থেকে যে বেরোবে, ওর তো কষ্ট হচ্ছে, ওর তো অলরেডি জ্বর,
ওর হাজব্যান্ডকে যে ডাকবে দেখছে ওর হাজব্যান্ড ঘুমাচ্ছে, আর ও কিন্তু কিন্তু জেগে শুনছে বিষয়টা যে ছোট বউ একটু জল দে, এই ব্যাপারটাও কিন্তু জেগেই শুনছে। ওর কিন্তু তখন হুঁশ ফিরে গেছে। ও শত কষ্ট মেনেও ও আস্তে আস্তে উঠছে যে কি ব্যাপার ওকে জানতে হবে, কারণ ততক্ষণে ওর মাথায় এইটুকুনি তো ঢুকে গেছে যে এটা আর যাই হচ্ছে কি না, মানে খুব স্বাভাবিক কিছু হচ্ছে না। এবার ততক্ষণ ওর মাথায় ভৌতিক ব্যাপারটা আসেনি, একটা রহস্য, একটা রোমাঞ্চক ব্যাপার ওর মাথায় আসছে, ভৌতিক কোনো সেন্স ওর মাথায় কাজ করেনি। ও আস্তে আস্তে উঠেছে যে কে কি করছে আমাকে দেখতে হবে। ও উঠে আস্তে আস্তে যখন দরজার সামনে যাচ্ছে, এবার দরজার নিচেটা না দেখবে পুরোনো বাড়ির দরজার নিচে চৌকাঠ থাকলেও এক একটা জায়গায় চৌকাঠ খুব ছোট হয়, এবং বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে এবং বাইরে যদি আলো জ্বলে, সেই আলোর যে ছায়াটা বাড়ির মানে আমাদের রুমের ভেতরে পড়ে। ও তখন দেখছে যে বাইরে থেকে কারোর একটা ছায়া তো ওর দরজার সামনে থেকে ওর রুমের ভেতরে আসছে, মানে ছায়া বলতে কি পুরো ছায়া নয়, বাট কেউ যে আছে সেই রকম ছায়া। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এবার ও না আস্তে আস্তে গিয়ে দরজাটাকে খুলেছে। দরজাটা খোলার আগে অবধি ও ছায়াটা দেখতে পাচ্ছিল, বাট দরজাটা খুলে কেউ নেই। ও পুরো অবাক, কাউকে দেখতেই পাই কাউকে দেখতে পায়নি। ও তো পুরো সেই মুহূর্তে অবাক যে একটা মানুষ কি উধাও হয়ে যেতে পারে, উধাও তো হয়ে যেতে পারে না। অদৃশ্য যখন সে হচ্ছে না, সে আশেপাশে কোথাও থাকবে। আর ওদের বাড়ির যে দালানে এমন কোনো খাঁজও নেই যেখানে গিয়ে হঠাৎ করে কেউ লুকিয়ে পড়বে। ও পুরো বিষয়টা নিয়ে অবাক। এবার ওর একটু ভয়ও লাগছে যে চোর টোর কেউ এলো নাকি, ওর প্রথম এরকম মাথায় কাজ করছে। ও দরজাটাকে দিয়ে লক করে ও এসে শুয়ে পড়েছে। পরের দিন সকালবেলা ওর শাশুড়ি মা এলো। ও শাশুড়ি মা নর্মালি যেরকম কথা বলে যে জ্বর টর এরকম ব্যাপার, তুমি সুস্থ হয়ে যাবে এই যাবে বলে, ওর নোটিস করলো যে ওর শাশুড়ি মা একটা মানে লাল কাপড়ে মোড়া একটা কিছু জিনিস ওর বালিশের তলায় রেখে দিল। আর ওর যে ঘরের দরজা ছিল সেই দরজার সামনে, আগে আমাদের ঘরের দরজার সামনে খিল ব্যবহার করা হতো বা একটা সেই চেনের মতো ব্যবহার করা হতো, আংটার মতো, যেটা দিয়ে আমরা দরজা লক করতাম। তো তখন ওর নোটিস করলো ওই যে জিনিসটা ওর শাশুড়ি মা বেঁধে দিল ওদের দরজার যে ওপরের দিকে যে চৌকাঠ মতোটা যেটা থাকে ওখানে বেঁধে দিল। ও জিনিসটা নোটিস করলো। এবার ও ভাবলো যে হয়তো ঠাকুরের ফুল আছে, যেহেতু ও অসুস্থ, যেহেতু গ্রামের দিকের লোকেরা এগুলো মানে, তো ও বেঁধে দিল। নর্মাল সব কিছু, ওর আস্তে আস্তে শরীরও ঠিক হচ্ছে। এবার একদিন ও ওরকম বসে আছে, আর হ্যাঁ তখন ওর যে ওর হাজব্যান্ড মানে ঘরে ছিল, কিন্তু ওর হাজব্যান্ডের স্বভাবেও একটু আধটু পরিবর্তন ছিল। মানে নতুন মানে নিউলি ম্যারিড কাপেলরা যেইভাবে টাইম স্পেন্ড করবে বা ক্লোজ আসবে, সেইগুলোর হাজব্যান্ডের মধ্যে কিছুই ছিল না। ওর হাজব্যান্ড যেন অন্য একটা খেয়ালে থাকতো, কথা বলতো, মানে হাসি টাসি সবই ঠিক ছিল, বাট একটা অন্য যেন খেয়ালে থাকতো, মানে এড়িয়ে যাওয়া টাইপের বিষয়টা। তো একদিন ওরকম ও ঘরের মধ্যে বসে আছে, ওর ননদ আসে। আমি প্রথমেই বলেছিলাম যে ওর ননদ হচ্ছে যে ওর সাথে ভালো বন্ধুত্ব ছিল। তো সেই মুহূর্তে ওর ননদ যখন আসে, গল্প করছে ওরা, ওর ননদকে জিজ্ঞাসা করে, মানে কথার মধ্যেই ওর ননদকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আমি যখন বিয়ে হয়ে এলাম তোমাদের বাড়ির এই রিচুয়ালসটা কি মানে কবে থেকে, এই রিচুয়ালসটা তুমি কবে থেকে দেখছো? তোমাদের বাড়িতে আরও যারা দাদা আছে তাদের বিয়ে তো এরকম হয়েছে। ওর ননদ, এবার বললাম না যে খুব ভালো বন্ডিং ছিল, ওর ননদ তখন বলে ফেলে যে না গো বৌদি, এটা তোমার বিয়েতেই করা হয়েছে, তোমাকে বাঁচানোর জন্য করা হয়েছে। এই কথাটা শুনে সুমনার মনে হয় যে কি, আমাকে বাঁচানোর জন্য করা হয়েছে মানে? ওর ননদ তো বলেও ফেলেছে কথাটা। ওর ননদ মানে ওই মুহূর্তে দাঁড়িয়ে না ভ্যাবাচাকা খেয়ে গেছে যে এরপরে কি উত্তর দেবে। তখন ও বলছে যে না না, তোমাকে বাঁচানোর জন্য করা হয়েছে, মানে মানে আমাদের মানে ও মানেই করে যাচ্ছে ওর ননদ, যে কোনো কিছু একটা উত্তর দেবে, ওর ননদ কোনো কিছু উত্তর খুঁজে পাচ্ছে না কি বলবে। ওই করতে করতে কথা ঘোরাতে ঘোরাতে ওর ননদ বললো আমাকে না মা বোধহয় একবার ছাদে যেতে বলেছিল, আমি না ছাদে চলে যাচ্ছি। মানে সুমনা না বুঝতে পারছে যে ও কথাটা ঘোরাচ্ছে, মানে ওর ননদ কথাটা ঘোরাচ্ছে। সুমনা ননদের হাতটা চিপে ধরলো যে তুমি আমাকে বলো কি ব্যাপার। তখন ওর ননদ বলছে আসলে ব্যাপারটা হচ্ছে যে তুমি কিন্তু কাউকে বলবে না, এই কথাগুলো কিন্তু আমাদের বলা বারণ, তুমি যদি বলে দাও মা বাবা কিন্তু খুব বকবে।
এবার সুমনা তখন বললো যে না, আমি এই কথাগুলো কাউকে বলবো না, কিন্তু তুমি আমাকে বলো যে কি ব্যাপারটা। তখন ওর ননদ বলল যে আমাদের যে পুরোহিত আছে, যে মেন পুরোহিত, মানে উনি তোমাদের বিয়ের সময় বলেছিল যে এরকম দুটো মাছেরকে এরকম বলি দিতে হবে, নয়তো তোমার প্রাণ সংশয় হবে। তখন সুমনা বলছে যে মাছ বলি দিতে হবে, আমার প্রাণ সংশয় হবে, এই দুটোর মধ্যে কোনো কি কানেকশন? বলছে আমি তো জানি না, কিন্তু এইটা বলেছিল, আমি শুধু এইটুকুনি জানি, এর বেশি আমি কিছু জানি না, কিন্তু তুমি বলো না মা বাবা কাউকে। তখন সুমনা বুঝলো যে ওর ননদ ভয় পাচ্ছে, তো বললো যে ঠিক আছে, আমি এই সমস্ত বিষয় বলবো না, তোমাকে মা হয়তো ডাকছিল, যাও। চলে গেছে। এবার ওর হাজব্যান্ড, মানে যখন ওর ননদ চলে গেল তার কিছুক্ষণ পর ওর হাজব্যান্ড কিছুটা নিতে এসেছে ওদের রুমেতে। তখন সুমনা ওর হাজব্যান্ডকে বললো যে বসো, তোমার সাথে কথা আছে। এবার ওর হাজব্যান্ড নর্মালি ভাবলো যে কী কথা আছে, বলে বসেছে। তখন সুমনা জিজ্ঞাসা করছে, সুমনা একই কোয়েশ্চেন ওর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছে যে আমাদের বিয়ের পরের দিনকে যখন বধূবরণ হলো, যখন আমার গৃহপ্রবেশ হলো, তখন এই যে রিচুয়ালসটা হয়েছিল, এই রিচুয়ালসটা কেন হয়েছিল? তখন ওর হাজব্যান্ড একটু উগ্রভাবেই বলল যে মানে এই সমস্ত বিষয় নিয়ে তোমার এত কিসে নাক গলানো, এই সমস্ত বিষয় তো আমাদের ঘরেতে রিচুয়ালসের মধ্যে পড়ে, আমাদের বাড়িতে সবার সাথে এরকম হয়েছে, তোমার সাথে হলে কি ক্ষতি আছে? তো তখন ওর হাজব্যান্ড হচ্ছে যে ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সুমনাকে যেহেতু ওর ননদ আগে থেকেই বলে রেখেছিল, তো তখন সুমনাও বিষয়টা থেকে হচ্ছে যে এড়িয়ে যেতে চায়। তো তখন এবার সুমনার কাছে বিষয়গুলো না খুবই গোলমেলে হয়ে ওঠে, যে মানে ওর ননদ ওকে বলল এক, ওর হাজব্যান্ডের বিহেভিয়ার এক, এবারে ধীরে ধীরে সুমনার মনে হলো যে না, ওর সাথে হয়তো কিছু খারাপ হচ্ছে, কিন্তু ও যে এই বিষয়গুলো কারোর কাছ থেকে জানবে, ওর কারোর কাছ থেকে জানার ছিল না। কিন্তু ওর ওই ননদের যে একটা কথা এতটাই সুমনার মাথায় লেগে গেছিল, সুমনা ওই ব্যাপারটাকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে উঠতে পারেনি। এরপরে যেরকম দিন যাচ্ছে, সুমনা একদিন ঘরেতে একা আছে, মানে ওর ননদ আর শাশুড়ি বাইরে গেছে কোনো কাজে, আর হচ্ছে যে সুমনার যে হাজব্যান্ড প্রথমেই বলেছিলাম যে বাইরে থাকতো, তো সুমনা বেসিক্যালি একা আছে, আর বাড়িতে যারা থাকে তারা আছে। তো সেই কারণে হচ্ছে যে সুমনা এবার ভাবছে যে কী করবে, ও ভাবলো যে একটুখানি উঠানে যাই। তো ও উঠানে গেছে, নর্মাল তখন দুপুরবেলা এরকম ছিল, কেউ নেই বাড়িতে, সবাই যে যার মতো, নয় কেউ কাজে গেছে, নয় কেউ রেস্ট নিচ্ছে। ও যখন উঠানে বসে আছে, ও দেখছে যে ওদের দরজার সামনে একজন, ওই যে আগের যে একটা মহিলার কথা বলেছিলাম না, বয়স্ক মহিলা, তো তিনি এসেছেন। এবার সুমনার তখন হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ, এনাকে তো আমি দেখেছি। তো তখন সুমনা বললো যে কাউকে খুঁজছেন, যেরকম বাড়িতে আসলে কেউ বলে। ওই বয়স্ক মহিলাটা কিছু না বলে বাড়ির ভেতরে ঢুকে এলো, এসে সুমনার কাছে এসে দাঁড়ালো। সুমনা এবার ভাবলো যে বাড়িতে হচ্ছে যে গেস্ট যেহেতু এসেছে, তো সেই কারণে হচ্ছে যে একটুখানি যদি জল মিষ্টির কথা বলি। তো সুমনা উঠে বলতে যাচ্ছে যে আপনি বসুন, আমি জল আনছি। ওই যে ভদ্রমহিলা ছিলেন বয়স্ক, উনি সুমনার হাতটাকে চেপে ধরলো, মানে এতটাই চেপে ধরেছে যে সুমনার খুব মানে ব্যথা লাগছে। মানে নর্মালি আমরা আটকাতে গেলে হালকাভাবে হাত চেপে ধরি, তো ওই যে মহিলা ছিল ও খুব জোরে সুমনার হাতটাকে চেপে ধরেছে, দিয়ে বলছে তুই কোথায় পালাচ্ছিস? তো তোর তো পালানো যাবে না, না? তখন এই কথাটা পালানো যাবে না? আচ্ছা। সুমনা আনতে যাচ্ছিল, জল আনতে যাচ্ছিল, কিন্তু ওই যে ভদ্রমহিলা আছে উনি মানে কথাটাকে এমনভাবে বলল, সুমনা ভাবছে যে আমি তো কোথাও পালাইনি, মানে যাকে ওই আয়নাতে দেখেছিল। এক্স্যাক্টলি। তখন সুমনা এবার বলছে যে দেখুন, ও ঠাকুমাই বলছে যেহেতু বয়স্ক, বলছে দেখো ঠাকুমা, আমি জল আনতে যাচ্ছি, তুমি এখানে বসো। তখন ও বলছে, আবার সেম বলছে না, তোকে তো আমি ছাড়বো না, তুই তো ছাড়লেই পালিয়ে যাবি, তোকে তো আমি ছাড়বো না। তুই কেন এসেছিস এখানে? তুই কি মরতে এখানে এসেছিস? যেরকম একটু বয়স্ক মহিলারা কথা বলে।
তখন বলছে যে এটা তো আমার শ্বশুর বাড়ি, আমি এখানে বিয়ে করেছি তাই জন্য এখানে আছি, আপনি আপনি কোথায় থাকেন? তখন বলছে যে আমি কোথায় থাকি সেটা তোর জেনে লাভ নেই, তুই এখানে এসেছিস কেন? তোর কি মরার শখ হয়েছে? তুই এখানে আছিস? এবার সুমনা ভাবছে যে কোন পাগল রে বাবা, ওই জন্যই হয়তো শাশুড়ি মা কথাগুলো এড়িয়ে যাচ্ছিল, হয়তো কোনো পাগল টাগল হবে ওই জন্যই। এবার সুমনার ক্যামেরা ডাউট হচ্ছে। তখন সুমনা বলল যে দেখুন, এখন তো বাড়িতে কেউ নেই, আপনি কাকে খুঁজছেন তাহলে সেরকম বলুন, আমি ডেকে দেবো। ওর কাকি শাশুড়ি ছিল, তো বলছে আমি কি ওনাকে ডেকে দেবো? তখন বলছে মরবি মরবি, তুইও মরবি, আগেরটা মরেছে তুইও মরবি, এরকম করে সুমনাকে বলছে। সুমনা বলছে আগেরটা মরেছে মানে কার কথা বলছেন আপনি? আপনি ঠিক আছেন তো? এরকম করে বলছে। বলে ও কী করলো, সুমনার হাতটাকে ঝিনকে দিল, দিয়ে এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এবং যেতে যেতে কন্টিনিউ ওই মহিলাটা বলছে মরবি মরবি তুইও মরবি, বলে বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। সুমনার ওই ব্যাপারটা একটুখানি খটকা লাগলো, কারণ ওর মনে তো হচ্ছে অনেক কিছু, কিন্তু ও কোনো কিছুটা মিলে উঠতে পারছে না, বা আদার্স কোনো কিছু যে জানবে কি হচ্ছে ও কোনো কিছুটা জেনে উঠতে পারছে না কারোর থেকে। এবার সুমনা ওরকম দেখে উনি যখন বেরিয়ে গেল, ঘরের দরজাটা মানে মেন যে দরজাটা ছিল বন্ধ করে দিল, দিয়ে এবার সুমনা আস্তে আস্তে, এবার একটু বিকেল হচ্ছে, সুমনা ওর নিজের রুমেতে গেল, গিয়ে ঘর দোর গোছাচ্ছে, তখন দরজায় নক পড়লো। ওর হাজব্যান্ডের হচ্ছে যে মানে এই বোন টোন যারা ছিল, মানে বেসিক্যালি সুমনার ননদারে, ওরা ফিরেছে। তো ফিরতে এবার ওর ননদ যেরকম গল্প করতে আসে, কথা বলতে আসে, ওর ননদ কিছু কেনাকাটা করেছিল সেগুলো দেখাতে এসেছে যে বৌদি এরকম এরকম কিনেছি। তখন এবার সুমনা দেখছে দেখছে সুমনার তো মাথায় ওই কথাটা আছে। সুমনা তখন ভাবলো যে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম ঠিক আছে, আমি একবার ননদকে মানে ওর যে বোনকে তাকে জিজ্ঞাসা করে দেখি। তো সেই মুহূর্তে হচ্ছে যে সুমনা ওর ননদকে জিজ্ঞাসা করছে যে, তখন ওর ননদকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আমাদের বাড়ির আশেপাশে কি এমন কোনো বয়স্ক মহিলা আছে যার বিবরণ, যেরকম বিবরণ দিয়েছিল, যেরকম সাদা চুল, সাদা শাড়ি পরে, একটু শ্যামবর্ণ? ওর ননদ কিছুটা না ঘাবড়ে গেল। ওর ননদ বলছে যে কেন? এবার সুমনা যেহেতু ওর শাশুড়ির কাছ থেকে কোনো আনসার পায়নি, তাই জন্য সুমনা ভাবলো যে আমি এই বিষয়টাকে জোর দিয়ে জিজ্ঞাসা করব না। সুমনা তখন বলছে না, আমি তো এমনিই বলছি, অ্যাকচুয়ালি এরকম আমি মানে শুনছিলাম, মা সকালবেলা আমাকে বলছিল। ওর ননদ এবার ভাবছে যে হয়তো বলেছে, কারণ ওর ননদ তারপরে যেটা বলল সেটা হচ্ছে যে সুমনা ঠিক শুনবে বলে এক্সপেক্ট করেনি। ওর ননদ বলছে হ্যাঁ আমাদের এখানে তো ছিল, একটা ঠাকুমা তো ছিল, আমাদের ঠিক পাশের বাড়িতেই থাকতো, দেখবে আমাদের পাশে যে বাড়ি আছে, উনি আমাদের বাড়িতে প্রায় দিন আসতেন, যখন আমার মা নতুন বিয়ে হয়ে এসেছিলেন তখন থেকে উনি আসতেন, ঠাকুমার সাথে ছোটোবেলায় আমরা অনেক খেলাধুলা করেছি। তো তখন সুমনা বলছে যে আচ্ছা আচ্ছা, বলছে কিন্তু কি হয়েছিল জানো তো, উনি কিছুদিন আগে, মানে কিছুদিন বলতে তোমাদের বিয়ের ঠিক কিছুদিন আগে উনি মারা গেছিলেন। সুমনা বলছে মারা গেছিলেন মানে? সুমনা কিছু বলতে পারছে না, সুমনা পুরো আতঙ্কিত, মারা গেছিলেন মানে? তখন ওর ননদ বলছে যে হ্যাঁ মারা গেছিলেন তো, অ্যাকচুয়ালি ওনাদের ওখানে স্টোভ ব্লাস্ট করেছিল, উনি দেখবেন বয়স্ক মহিলারা হয় না সে পাম্প দেওয়া যে স্টোভগুলো হয় ওইগুলো ইউজ করে, তো উনি বলছে হ্যাঁ স্টোভ ব্লাস্ট করে তো মারা গেছিল। সুমনা এইটা শুনে ও পুরো মানে ও কি রিয়াকশন দেবে, ও পুরো স্তম্ভিত যে মারা গেছিল, তাহলে সুমনা এতক্ষণ কাকে দেখছিল? দুপুরবেলা যিনি এলেন বা যিনি মানে আয়নায় যাকে দেখেছিল, কি করে সম্ভব যদি মারা গিয়ে থেকে থাকে? তো তখন ওর ননদ বলছে যে বৌদি কিছু হয়েছে, কিছু হয়েছে, মানে সুমনা তখন তো কথা বলতে পারছে না, সুমনা মানে জাস্ট শকড। তখন ওর ননদ বলছে যে কিছু হয়েছে হয়েছে। ননদ যখন জিজ্ঞাসা করছে, সুমনা বলছে উনি কেন মারা গেছিল, শুধু কি এই কারণেই স্টোভ ব্লাস্ট করে? বলছে হ্যাঁ শুধু এই কারণেই উনি মারা গেছিলেন, উনি তো আসতেন কিন্তু আমাদের বাড়িতে তো আর আসতে পারলো না, দাদার বিয়ের সময় বলেছিল যে দাদার বউ আসলে বরণ করবে, তারপরে আরও অনেক কিছু ওনার ইচ্ছা ছিল। তখন সুমনা বলছে যে কিন্তু আমি না ওনাকে দেখেছি জানো তো। এইসব শোনার পরে ওর ননদ বলছে যে কি
তুমি এনাকে দেখেছো, তুমি কি করে এনাকে দেখবে, পসিবল কি করে? তখন এবার সুমনা বলছে যে হ্যাঁ আমি তো মাকে বলেছিলাম এই সমস্ত ব্যাপারে, মা তো কিছু ঠিক বললেন না। এবার ওর ননদ খানিকটা ঘাবড়ে গেছে যে যদি এটা বলে দিয়েছে এটা জানতে পেরে ওর মা ওকে বকে। তখন ওর ননদ বলছে যে ও তাহলে হয়তো হয়তো মা হয়তো কিছু বলতে চাইছে না বা এরকম কিছু। সুমনা না ওর ননদের বিহেভিয়ারে এই জিনিসটা আগেও লক্ষ্য করেছে যে যখনই ওর শাশুড়ি মায়ের কথাটা ওঠে বা এরকম কিছু, তখনই ওর ননদ না ঘাবড়ে যায়। তখন সুমনা বলছে যে ঠিক আছে আমি বুঝতে পেরেছি বনু, তুমি একটুখানি তো বাইরে থেকে এসেছো, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। মানে সুমনা যখন ওর ননদ যখন বেরিয়ে যায়, সুমনার সমস্ত জিনিসকে কানেক্ট করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি ও কিছু কানেক্ট করে উঠতে পারছে না। কিন্তু এই ব্যাপারটা উনি যে মারা গেছেন, ওই বয়স্ক মহিলাটা যে মারা গেছে, তাহলে ওই বয়স্ক মহিলাটা এলোই বা কি করে, দেখা গেলই বা কি করে, এই বিষয়গুলো নিয়ে সুমনা মানে কনফিউজড। ও কাকে জিজ্ঞাসা করবে? ও তখন মনে হলো যে ওর ফ্রেন্ডকে ফোন করুক, আর ওর এই ফ্রেন্ডটা হচ্ছে আমার যে ফ্রেন্ডের কথা বলেছিলাম সে, তাকে ফোন করেছে। তাকে ফোন করে এই ব্যাপারগুলো সম্পূর্ণ সুমনা বলে। তো ও এবার কি বলবে না বলবে ও তো জানে না, কারণ দেখো ওরা হচ্ছে যে সমবয়সী ঠিক নয়, একটু বয়সের পার্থক্য আছে, তো সেই কারণেই ফোন করেছিল যাতে কোনো কিছু একটা সলভ করতে পারে। বাট আলটিমেটলি ও কিন্তু সলভ করে উঠতে পারেনি। আমি এখানে আমার বান্ধবীটার নাম নিতে পারবো না, তাই বলছি না। তো সুমনা এখানেও একটুখানি ডাউন ফিল করে, কারণ ওর সাথে যেগুলো হচ্ছে ও ভেবেছিল এক, আর ওর সাথে হচ্ছেটা আর এক। ও রাত্রে ওর হাজব্যান্ডকে ফোন করে বলে যে দেখো তুমি তো এখানে নেই, আর আমারও একটু আনইজি ফিল হচ্ছে, আমি কি বাপের বাড়ি যাব? তো ওর হাজব্যান্ড নর্মালি বলে যে আচ্ছা ঠিক আছে যাও, আমি মাকে বলবো যে তোমাকে একবার দিয়ে আসার ব্যবস্থা করতে। সেই দিনকে রাত্রেবেলাটা তো নর্মালি গেল। পরের দিন সকালবেলা যখন সুমনা মানে ঘুমাচ্ছে, ওর দরজায় প্রচণ্ড জোরে কেউ নক নক করছে, মানে দরজা যেন ভেঙে ফেলবে। সুমনা গিয়ে খুললো, দেখলো শাশুড়ি দাঁড়িয়ে আছে। ওর শাশুড়ি খুব তাড়াহুড়ো করে ঘরে ঢুকে এসে বলছে তুমি বাপের বাড়ি যাবে? বাবু আমাকে ফোন করে বললো তুমি নাকি বাপের বাড়ি যাবে বলেছো, তোমার কিসের এত তাড়া? এখনো সমস্ত কিছু হয়ে ওঠেনি আর তুমি বাপের বাড়ি চলে যাবে? সুমনা বলছে সমস্ত কিছু হয়ে ওঠেনি মানে কি হয়ে ওঠেনি? ও শাশুড়ি বলছে তুমি জানো না এত তাড়াতাড়ি বাপের বাড়ি যেতে নেই, এখনো 3 মাস হয়ে ওঠেনি। এবার সুমনার ওরকম কোনো নিয়ম জানা ছিল না যে 3 মাস না হলে শ্বশুর বাড়ি থেকে যেতে নেই। এবার বলছে যে 3 মাস হয়ে ওঠেনি। এবার বলছে 3 মাস হতে তো আর কিছুদিন বাকি আছে, তুমি তারপরে চলে যেও। তখন ও বললো যে ঠিক আছে তাই চলে যাব। কিন্তু সামান্য বাপের বাড়ি যাওয়ার জন্য ও শাশুড়ির এই উগ্র রূপ সুমনা মানে ভাবছে যে এমন কি বললাম। সেই দিনকে যেদিনকে এই ঘটনাটা সকালবেলা ঘটে, সেই দিনকে সমস্ত স্নান খাওয়া দাওয়া করে সুমনা যখন ওপরে ওর ঘরে এসেছে, ও না খুব বিকট একটা স্মেল পাচ্ছে ওর ঘরে এসে, আর পাচ্ছে পার্টিকুলারলি ওর বেডের কাছে। মানে হয় না একটা পুড়ে যাওয়া কোনো একটা গন্ধ, ও কিন্তু সারা ঘরে ওই গন্ধটা পাচ্ছে না। ও জাস্ট ওর বেডে যখন এসে বসেছে, ঠিক মনে হচ্ছে ওর ডান দিক থেকে ও ওই স্মেলটা পাচ্ছে। সুমনা ওর মানে যা বালিশপত্র বিছনা টিছনা যা ছিল সমস্ত কিছু তুলে চেক করছে যে এর মধ্যে কিছু আছে, পচে গেছে বা কিছু, ও পাচ্ছে না। ও সারা রুম ঘুরে ঘুরে স্মেলটা নিচ্ছে যে কোথায় স্মেলটা আছে, বাট ও কোথাও পাচ্ছে না, জাস্ট ওইখানটাতেই পাচ্ছে। ও পুরো ভাবছে যে কি মরেছে কি হয়েছে। হঠাৎ করে ওর দরজাটা হালকা ভেজানো ছিল, হঠাৎ করে ওর দরজাটা মানে সজোরে কেউ ধাক্কা মেরে খুলে দিলে যেরকম হয় ওরকম খুলে গেল। ও দরজার কাছটা গিয়ে দেখতে গেল যে কি হলো, দরজা ফরজা খুলে গেল কেন, ঝড়টর উঠছে কি ভর দুপুর বেলা। যখন ও খুললো ও দেখলো যে না, বাইরে তো কোনো হাওয়া টাওয়া কিছু দিচ্ছে না। আবার ও যখন ঘরে আবার রিটার্ন আসবে, ও তখন নোটিস করছে, বলেছিলাম না যে ওদের ঘরের মানে বারান্দা আছে সামনেই বড় লম্বা, নোটিস করছে কারোর ভেজা পায়ের ছাপ যেরকম হয় ওই ছাপটা ঠিক ওর দরজার সামনে দিয়ে
ওর ওই বারান্দা ধরে কোনো একটা দিকে চলে গেছে। এবার একটা কথা বলো দাদা, যদি ধরে নিই আমরা এটা সুমনারই পায়ের ছাপ ছিল, তাহলে সেটা ঘরে ঢোকার পায়ের ছাপ থাকবে, আর যদি জলের ভেজা পায়ের যদি পায়ের ছাপ হয়েও থাকে ওই টাইমে নিশ্চয়ই শুকিয়ে যাবে, 10-15 মিনিটের মধ্যে তো শুকিয়ে যাওয়ারই কথা, তাই না? তো সেই ক্ষেত্রে সুমনা ভাবছে যে মানে কি কার পায়ের ছাপ, ও তখন ভাবলো যে আমি ফলো করি এই পায়ের ছাপটাকে। ও ওই পায়ের ছাপটাকে না ফলো করতে লাগে। ওই পায়ের ছাপটা ঠিক দোতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে একতলায় আসছে এবং ওদের ঠাকুর ঘরের পাশ দিয়ে গিয়ে, মানে ওদের না দেখবে পুরোনো বাড়ি ঘরদোরগুলো খুব সুন্দরভাবে বানানো হতো, ইনফ্যাক্ট এক একটা ঘর থাকতো যেগুলো ঘরের মানুষরা ঠিক বুঝতে পারবে না যে ওইখানে একটা ঘর আছে। তো দেখছে ঠাকুর ঘরের পাশ দিয়ে একটা হালকা ছোট্ট গলি মতো আছে, সেইখানটাতে ঘরের মধ্যে, ওদের পুরো বাড়িটার মধ্যে, সেখানে গিয়ে শেষ হচ্ছে, পার্টিকুলারলি একটা ঘরের সামনে গিয়ে। এবার ঘরটা এমনও নয় যে হাজার একটা তালা দিয়ে বন্ধ, ওরকমও নয়, ঘরটা বন্ধ, অনেক দিন ধরেই বন্ধ, কারণ ঘরের যে শিকলটা জং ধরে গেছে। মানে ও যখন খুলতে যাবে ও দেখছে পুরো মরচে পড়ে গেছে, কোনো তালা নেই, কিচ্ছু নেই, ঘরটা জাস্ট বন্ধ। এবার ওইখানে এসে শেষ হয়েছে। এবার ওর কাছে না ওই ঘরটা পুরো নতুন ছিল, ও মানে ঘরটা দেখে ভাবছে যে এই ঘরটা তো আগে দেখিনি, যেরকম আমাদের সামনে নতুন কিছু আসলে আমরা ভাবি। ও ভাবছে ঠিক আছে কি আছে, আবার খুলে দেখবো, স্টোর রুম কি এটা। ও খুলে দেখতে যাবে, তখন দেখছে যে এরকম মরচে মতো পড়ে গেছে, আর তখনই হচ্ছে যে ওর হাঁক পড়েছে যে বৌমা চা করো, বৌমা চা করো। ধুর বাবা বলে ও হচ্ছে যে ওখান থেকে চলে গেল। কিন্তু ও ওই ঘরটার কথা বা ওই ঘরের প্রতি ওর যে একটা আগ্রহ সেটা কিন্তু অলরেডি জমে গেছে। ও চা ফা যখন করছো তখনও মাথায় জিনিসটা চলছে যে ওটা তো আমি দেখব। এবার সন্ধেবেলা জয়েন্ট ফ্যামিলি সবাই এদিক ওদিক ঘুরছে, ও যেতে পারছে না, কিন্তু ওর মনে সেই খুঁতখুতানিটা আছে যে আমি ওই ঘরে কি আছে দেখব। রাত্রেবেলা যখন সবাই শুয়ে পড়েছে, যেহেতু ওর হাজব্যান্ড নেই, ওর তো বেরোতে কোনো সমস্যা নেই, ও আস্তে আস্তে নেমেছে, নেমে ওই ঘরটার দিকে গেছে, গিয়ে ও দেখছে ও শাশুড়ি ওই ঘরটা থেকে বেরোচ্ছে, যে ঘরটা মানে ও সকালবেলা যখন বললাম না যে জং ধরে গেছে, ওর শাশুড়ি তুমি একটা কথা বলো, জং ধরা যদি কোনো শিকল আমরা খুলি বা কিছু একটা খুলি একটা সাউন্ড হয়, কিন্তু ও যে দেখছে ওর শাশুড়ি ঘরটা থেকে বেরিয়ে যখন দরজাটা দিচ্ছে, মানে সব পরিস্থিতি যেন খুব স্বাভাবিক, মানে যেন মনে হচ্ছে যে ওই ঘরটা খুব স্বাভাবিকভাবেই ইউজ করা হয়, কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই। কিন্তু ও যখন খুলতে যাচ্ছিল মানে এতটাই শিকলটা জং ধরে গেছিলো, শিকলটাকে যে টানবে সেটাকে ওঠাতেও টাইম লাগছিল। ও পুরো জিনিসটা দেখে অবাক হয়ে গেছে যে এত রাত্রেবেলা শাশুড়ি মা নিজের ঘর ছেড়ে দিয়ে এখানে এসেছে কেন। ও ব্যাপারটা দেখে ওর তো ভয় আছে যে যদি দেখে ও শাশুড়ি ওকে বকবে, ও কিচ্ছু বলেনি। ও বিষয়টাকে দেখলো, ও বিষয়টাকে দেখে হচ্ছে যে ওখান থেকে আস্তে আস্তে সরে গেল। ও কিছু মানে আর বাড়াবাড়ি করেনি সেদিনকে, কারণ যদি এখন কোনো অশান্তি ঝামেলা হয়। পরের দিন সকালবেলা ওর বোন বলতে ননদের কথা বলছি, ওর ননদ যথারীতি চলে গেছে কলেজেতে, ওর শাশুড়ি মা হয়তো ওপরে কিছু করছিল, ও আস্তে আস্তে ওই ঘরটার দিকে গেছে এবং ও খোঁজার চেষ্টা করছে ওই ঘরটার মধ্যে কোনো জানলা আছে নাকি, ও ওই জানলা দিয়ে ঘরের ভেতরে কি আছে ও দেখবে। একটা জানলাও পেয়েছে, জানলাটা না ঠিক মানে ঘরের ভেতরেরটা বোঝা যাওয়ার মতো নয়, কিন্তু জানলাটা কাঠের, যেহেতু দুটো পাল্লা দেওয়া ছিল, ও আস্তে আস্তে সে কিছু খুঁচিয়ে জানলাটাকে একটু সাইড করেছে। ও দেখছে যে ঘরটার ভেতরে মানে অন্ধকার, ওই অন্ধকারের মধ্যেই একটা জাস্ট ছোট্ট প্রদীপ জ্বলছে। এবার পাশে ঠাকুর ঘর, প্রদীপ জ্বালানোর হলো তো অবশ্যই ঠাকুর ঘরে জ্বালাবে, ওই অন্ধকার ঘরের মধ্যে কেন প্রদীপ জ্বলবে। ও এরকম করে উকিঝুঁকি মারছে, ততক্ষণ ও শাশুড়ি চলে এসেছে যে কি করছো তুমি এখানে, কি করছো। ও এবার ভয় পেয়ে গেছে, ও বলছে না না আমি এখান থেকে কিছু একটা সাউন্ড পেলাম, মানে ও ওখানে মিথ্যে কথা বলছে, ও বলছে তখন কোনো সাউন্ড পাইনি, ও জাস্ট মিথ্যে কথা বলছে যে আমি এখানে কোনো সাউন্ড পেলাম। কিন্তু ও
ওর শাশুড়ি ব্যাপারটা মানে ওর শাশুড়ি ওকে জিজ্ঞাসা করছে যে তুমিও শুনলে কি, তোমাকেও কি সে আজ ডাকলো? ও কিন্তু বিষয়টা সম্পূর্ণ মিথ্যে বলেছিল, কিন্তু ওর শাশুড়ি ওকে যেই ব্যাপারটা বললো যে সেও কি তোমাকে ডাকলো, ও বলছে মা কে ডাকবে। আর ওর ভুলটা ছিল এখানেই যে ও বিষয়টাকে মানে অজ্ঞাতভাবে ও বলে ফেলেছে যে কে ডাকবে। ওর শাশুড়ি তখন হয়তো কোথাও গিয়ে বুঝতে পেরেছিল যে না, সুমনা এখনো শোনেনি কোনো কিছু। তখন ওর শাশুড়ি বলছে যে না না কিছু নয়, আমি ভাবছিলাম যে কেউ তোমাকে ডেকেছে, তুমি যাও, আমার এখানে একটু কাজ আছে। ও বলছে মা আমি তোমাকে হেল্প করে দেবো, তুমি কাজ করো বলছে। তখন সুমনার শাশুড়ি কিন্তু এমনি ভালো, এমনি ওর সাথে ভালোই ব্যবহার করে, কিন্তু এই মুহূর্তগুলোতে যেন কেমন একটা ব্যবহার করতো। ও বললো ঠিক আছে চলে যাচ্ছি বলে চলে গেল। সুমন আবার ভাবছে যে মানে মা আমাকে কেন এই কথাটা বললো। সুমনার কাছে তখন 3টে কথার রহস্য খোঁজা খুবই ইম্পর্টেন্ট। ওর শাশুড়ি কেন বললো এই কথাটা, ওর ননদ আর ওই যে ভদ্র মহিলা ছিল যিনি বয়স্ক মহিলা ছিল, এই 3টে কথা সুমনার মাথায় সারা দিন রাত ঘুরতে শুরু করলো এই মুহূর্তে। একদিন সুমনাদের বাড়িতে, পাশের বাড়িতে একটা পুজো হচ্ছিল। এবার সুমনা সেই মুহূর্তে পিরিয়ডস হওয়ার কারণে সুমনা মানে যায়নিও আর কি, সবাই গেছে। ওই দিনটা পুরো বাড়ি ফাঁকা। সুমনার কাছে মানে একটা লোভনীয় সময় যে ওই ঘরটাতে কি আছে ও জানতে পারবে। তারপর কি হলো? এবার সুমনা গেছে, যেহেতু তালা দেওয়া ছিল না ওই ঘরটাতে, হুম। ও গিয়ে ঘরটা খুললো, দেখলো সম্পূর্ণ ঘরটা অন্ধকার। বললাম না যে প্রদীপ জ্বলছিল ছোট একটা, ওই প্রদীপটাই জ্বলছে। এবার ও ভাবলো যে ও তো টর্চারে কিছু নিয়ে যায়নি না, তো ওর ক্ষেত্রে বিষয়টা মানে অন্ধকারের মধ্যেও যে কিছু দেখতেও পাচ্ছে না, ও ভাবলো যে ছুটে গিয়ে টর্চটা নিয়ে আসি। এবার ও টর্চটা যতক্ষণে নিয়ে আসবে ও দেখলো ওর শাশুড়ি হন্তদন্ত হয়ে আসছে। ও ভয় পেয়ে গেছে যে শাশুড়ি মা আসছে, শাশুড়ি মা যদি ওই ঘরটা খোলা দেখে ব্যাস হয়ে গেল। ও তখন টর্চটাকে লুকিয়ে নিয়েছে। ও শাশুড়ি মা এসে বলছে বৌমা আমার একটা চাদর দাও তো ঘর থেকে। কোনো কারণে চাদর দরকার ছিল, সুমনা চাদরটা বার করে দিতে ওর শাশুড়ি চলে গেল। সুমনা ভাবলো যাক বাঁচা গেছে, এবার ওই ঘরটাতে কি আছে দেখবো। ও টর্চটা নিয়ে গিয়ে যখন ঘরটাতে গেল, ও টর্চটা ঘরটাতে জ্বালতে ও যে জিনিসটা দেখবে মানে ও ভাবেনি কখনো যে ওই রকম একটা অন্ধকার ঘরে ওই রকম একটা জিনিস থাকবে। ও দেখছে ওই ঘরটাতে একটা বড় ছবি। এবার ছবিটা দেখে মনে হচ্ছে যে কোনো একটা অল্প বয়সী মেয়ে যার বিয়ে হয়েছে এরকম একটা ছবি। ছবিটা একটু পুরনো, মানে ছবিটা একটু নোংরা হয়ে গেছে, কিন্তু ছবি। আর ওই ঘরটাতে সেরকম কিচ্ছু নেই, শুধু ওই প্রদীপ জ্বলছে আর কিছু হচ্ছে যে থালার মধ্যে অল্প অত খাবার টাবার আছে, জল আছে। ও ভাবছে এরকম একটা ঘরে প্রদীপ জ্বলছে আর এই ঘরটা এরকম বন্ধই বা কিসের জন্য। ও ভাবলো যে জিজ্ঞাসা করবো কাউকে, আবার অশান্তি হবে, কি দরকার আছে। ও কিছু না বলে ঘরটা বন্ধ করে দিল যে যাক যা হচ্ছে হোক, সেরকম তো কিছু নেই এখানে, বন্ধ করে দিই। দিয়ে ও চলে এসেছে। ও যখন ঘরের মধ্যে মানে আসছে ওইখানটা দিয়ে, ওর গায়ে কাঁটা দিচ্ছে। মানে ও যে কাউকে দেখতে পাচ্ছে এরকম না, ওর গায়ে কাঁটা দিচ্ছে যে এখানে কি হচ্ছে। মানে ও কেমন একটা শীতল হয় না, যে আবহাওয়াটা হঠাৎ করে একটা শীতল একটা অনুভব। ও ভাবছে যে কি হচ্ছে রে বাবা। ওর তো বয়স বেশি নয়, ও হয় আমাদের যেরকম ছোটদের যেরকম ভাবনা চিন্তা থাকে। ও এবার আস্তে আস্তে ওর ঘরে চলে এসেছে, ততক্ষণে ওর বাড়িতে সবাই ফিরে এসেছে। তো ও সন্ধ্যে থেকে মানে ওর গা হাত পা একটু যেন ভারী ভারী ফিল করছে। ও ভাবছে যে শরীর টরীর খারাপ লাগছে। ওর শাশুড়িকে বললো যে মা আমার শরীর খারাপ লাগছে, আমি গিয়ে রেস্ট নেব। ওর শাশুড়ি বললো ঠিক আছে নাও। ওর শাশুড়িও ওর মধ্যে হয়তো অনেক কিছু একটা জিনিস দেখেছিল। ও যখন ঘরে চলে এলো, ওর শাশুড়ি হঠাৎ করে পিছন দিক থেকে এসে বলছে আচ্ছা একটা কাজ করো তো, তোমার যে বিয়ের যে বেনারসিটা আছে একবার আমাকে বার করে দাও তো।
ও বলছে বিয়ের বেনারসি, এখন এত শরীর খারাপ লাগছে কেন, মানে ও জিজ্ঞাসা করছে যেরকম জিজ্ঞাসা করে। বলছে না, কালকে বাড়ির সমস্ত জামা কাপড় কাচাতে দেবো, তাই জন্য দাও। ও বললো যে মা আপনি নিয়ে নিন, আমার আলমারিতে আছে। তো তখন বললো যে না, তোমাকে তুমিই আমার হাতে দাও। ও ভাবছে যে কী আজব রে বাবা, হাতে দেবো নিয়ে নেবে একই তো ব্যাপার, কাচাতে দেবে। ও আর কথা না বাড়িয়ে ও ওখান থেকে শাড়িটাকে নিয়ে আলমারি থেকে বার করে দিয়ে দিয়ে ও নিজের মতো শুয়ে পড়েছে। রাত্রেবেলা ওর হঠাৎ করে মানে খুবই অস্বস্তি লাগছে, খুবই অস্বস্তি লাগছে। ওর হাজব্যান্ডারে যখন কি মানে যেহেতু কেউ নেই, ও ভাবলো তোর ভালো লাগছে না, আমি রান্নাঘর থেকে গিয়ে একটু জল খেয়ে মুখে চোখে জল দিয়ে আসি। ও উঠেছে, রাত্রেবেলা যখন উঠেছে ও মানে সিঁড়ি দিয়ে না কারণ নেমে যাওয়ার একটা পায়ের সাউন্ড পেয়েছে। ওর ভাবনা এলো যে চোর টোর হয়তো এসেছে। ও এখন সিঁড়ি দিয়ে মানে যেখান থেকে আওয়াজটা পেয়েছে ও সেইখান থেকে সাউন্ডটা শুনে শুনে ও নামছে। ও দেখছে ওর শাশুড়ি মা ওই ঘরটার দিকে যাচ্ছে, আর ওর শাশুড়ি মায়ের হাতে সেই শাড়িটা। ভাবছে যে ওই ঘরেতে শাড়ি নিয়ে কেন যাচ্ছে, শাড়ি তো কাচাতে দেবে বললো, তাহলে কেন নিয়ে যাচ্ছে। এবার ওর শাশুড়ি মার পিছু নিয়েছে, দেখছে যে ওর শাশুড়ি মা ঘরটা খুললো, যেরকম হচ্ছে প্রদীপ টদীপ ছিল, ওর শাশুড়ি মা হচ্ছে যে প্রদীপটাতে তেল টেল দিল, যা যা করার করলো। ওর যে শাড়িটা নিয়ে ওই যে ফটোটা বলেছিলাম না, ওই ফটোটার সামনে ওই শাড়িটা ধরে বলছে যে একে অন্তত ছেড়ে দিস, একে অন্তত ছেড়ে দিস, তুই এর রক্ত চেয়েছিলিস দিয়েছি, একে অন্তত ছেড়ে দিস। সুমনা ভাবছে যে মা এসব কি বলছে, একে ছেড়ে দিস, একে ছেড়ে দিস, কি বলছে এই সমস্ত জিনিস। এবার সুমনা আর সহ্য না করতে পেরে সুমনা ওই ঘরে ঢুকে গেছে, গিয়ে বলছে যে কি হয়েছে মা, কি সব বলছেন এত রাত্রিরে, আপনি আপনি আমার কাছ থেকে শাড়ি চাইলেন, এই নোংরা ঘরের মধ্যে আমার বিয়ের শাড়িটা নিয়ে এসেছেন। ওর শাশুড়িমা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, মানে ওর শাশুড়িমা আতঙ্কে বলছে বৌমা তুমি এখানে কেন এসেছো, তুমি এখানে কেন এসেছো, তুমি এই রুমেই কেন ঢুকলে, কেন এই রুমে, মানে যেন ওই রুমে কোনো একটা অজানা বিপদ লুকিয়ে আছে, আর সুমনা যেন তার মুখোমুখি হয়ে গেছে। সুমনা তখন বলছে যে কেন কি হয়েছে, কেন। ওর শাশুড়িমা সুমনার হাতটা ধরে লিটারালি বেরিয়ে গেল ঘর দিয়ে, দিয়ে ওপরের রুমে ওকে নিয়ে চলে গেছে, গিয়ে ওর মানে আর কোনো কথাবার্তা কোনো কিছু নেই। ওর মা বলছে যে তোমার ফোনটা দাও, আমার দরকার আছে। নিয়ে একটা ছোট্ট ডায়েরি মতো ছিল, ওই ডায়েরি দিয়ে ফোন করেছে কাউকে, একটা ফোন করে বলছে যে এরকম এরকম হয়েছে, আপনি এবার বলুন কি করব। সুমনা ভাবছে কাকে ফোন করছে, কাকে এই সমস্ত জিজ্ঞাসা করছে। সুমনা তো বারবার জিজ্ঞাসা করেই যাচ্ছে মা কি হয়েছে, বলুন কি হয়েছে। সুমনার যে শাশুড়ি ছিল, ওর শাশুড়ি মায়ের চোখে মুখে পুরো ভয়ের স্পষ্ট ছাপ। আর ওর শাশুড়ি আর ও দুজনই শুনছে যে নিচের তলা থেকে একটা হালকা কোনো হাসির আওয়াজ ওপরে আসছে, মানে হাসিটা না খুব মানে তাচ্ছিল্য স্বরে হাসি, যেন কোনো একটা কেউ কোনো কিছুর একটা সন্ধান পেয়েছে, কারোর কাছ থেকে কিছু একটা লুকিয়ে রাখা হয়েছিল, তার সামনে সেই জিনিসটা চলে এসেছে, ওরকম একটা হাসির আওয়াজ। সুমনার শাশুড়ি দরজা জানলা যা ছিল বন্ধ করে দিল। আর সুমনার বলেছিলাম না ঘরের সামনে একটা ওই লাল পুটুলি মতো ঝুলিয়ে দিয়েছিল, ওটা বাইরে আছে, আর ওর বালিশের নিচে যেটা ছিল সেটাকে সুমনার হাতে দিয়েছে, দিয়ে বলল যে যাই হয়ে যাক তুমি এই ঘরের দরজা খুলবে না, আজ আমরা দুজনে এই ঘর থেকে বেরোবো না। এরকম একটা সিচুয়েশানে সুমনা পুরো মানে ভাবছে, সুমনা ওর শাশুড়িকে বলছে যে নিচে কে হাসছে, নিচে কি হলো, আপনি তো নিচে থেকে এলেন, এত রাত্রে নিচে এভাবে কে হাসছে, আর কেনই বলছেন বেরোবো না। তখন ওর শাশুড়ি বলছে আমি যেটা বলছি সেটা করো। খানিকক্ষণ পরে হাসি তো বন্ধ হয়ে গেল, কিন্তু ওদের সামনে যে বারান্দা ছিল যেন কেউ মানে আনন্দে ছুটছে এই জায়গাটাতে, মানে খুব পরমানন্দে সে ছুটছে। এবার সুমনার শাশুড়ি তো বুঝে গেছে যে বিষয়টা কি হচ্ছে, কিন্তু সুমনাকে সে বলতে পারবে না বিষয়টা কি হচ্ছে, কারণ সুমনা বারবার জিজ্ঞাসা করার পরেও যেভাবে এড়িয়ে যাচ্ছিল, হয়তো না এড়িয়ে গেলেই বেটার হতো। তো
তখন এবার সুমনা বলছে যে কে ছুটছে এত রাত্রের বাইরে। সুমনার কাছে সমস্ত বিষয়টা মানে পুরো আলাদাই, মানে ও কিছু বুঝে উঠতে পারছে না যে হচ্ছে কি। ওর কাছে না কোনো কিছু ডিটেলস আছে কিছু আছে, ও জাস্ট কনফিউজড একটা মানুষ। ওই মুহূর্তে দাঁড়িয়ে ও হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কনফিউজড একজন মানুষ, ও কিচ্ছু জানে না। ওর শাশুড়ি তখন বলছে তুমি কোনো আওয়াজ করবে না, তুমি এই ঘর থেকে বেরোবে না। কিছুক্ষণ পরে সুমনা বলছে যে মা আমার সারা গা জ্বালা করছে, আমাকে প্লিজ বেরোতে দিন, আমি স্নান করব, আমার সমস্ত গা যেন জ্বলে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, এমনি আমার সকাল থেকে শরীরটা খারাপ, আমি আবার রাত্রেবেলা উঠলাম, আমার হয়তো মানে শরীর টরীর কিছু খারাপ হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, আমি একটু স্নান করব। শাশুড়ি বলছে যে তোমার গা জ্বালা করছে, তোমার গা জ্বালা করছে মানে তুমি এখানে বসো, তুমি এই পুটুলিটা হাতে নিয়ে বসে থাকো। তখন সুমনা বলছে পুটুলি কেন হাতে নিয়ে বসলে, গা জ্বালা কি কমে যাবে? ওর শাশুড়ি বলছে যেটা বলছি করো। এবার ওই রকম সিচুয়েশন হতে হতে দেখলো সুমনার শাশুড়ি, ওই যে সুমনার ফোনে একটা কল এলো, সুমনার শাশুড়ি ধরলো, ধরে বললো যে এরকম এরকম শুরু হয়ে গেছে, এখন কি করব। তখন বললো যে মানে ওদের মধ্যে কিছুটা কথা হলো, সুমনা যেইটুকুনি শুনতে পেয়েছিল যে আচ্ছা ঠিক আছে আমি সকাল অবধি ঠেকিয়ে রাখছি, ওর শাশুড়ি শুধু এইটুকুনি বলেছিল। দিয়ে ওরকমই সারা রাত ওরকম চলছে, আর সুমনা বাইরে বেরোবে বাইরে বেরোবে করে চেঁচামেচি করছে, মানে ওর আর কি দোষ আছে। সকালবেলা হলো, গুরুদেব এলো, গুরুদেব সুমনার কাছ থেকে ওর যে বিয়ের যে শাড়িটা ওটা চেয়ে নিল, যেহেতু ওর শাশুড়ির কাছে ছিল ওর শাশুড়ি দিল। আচ্ছা সুমনা যে মানে সিঁদুর যে কৌটোটা ইউজ করতো ওই সিঁদুর কৌটোটা নিয়ে নিল, সুমনার কাছ থেকে বলল যে তুমি একটা কাজ করো, তোমার আঙুলের ডগায় কোনো একটা পিন ফোটাও, আর হালকা রক্ত তুমি ওই শাড়ির মধ্যে দাও, দিয়ে আমাকে এই সমস্ত সরঞ্জাম আরও কিছু ছিল নিল, নিয়ে সমস্ত কিছু নিয়ে যেগুলো গুরুদেব চলে গেল, ওই যে বন্ধ রুমটার কথা বলেছিলাম ওখানে চলে গেল গুরুদেব, মানে ওদের যে পুরোহিত আর কি থাকেন, চলে গেলেন, কিছু একটা করলেন ওখানে। ওখানে সুমনাকে কোনো মতে যেতে দেওয়া হয়নি, ওই জায়গাটাতে সুমনার মানে ওই জায়গাটা যেন ছিল এমনই যেখানে সুমনার যাওয়া চলবে না। ওখানে কিছু একটা করলো, করে গুরুদেব ওই রুমটা থেকে বেরিয়ে আসলো, দরজা নর্মালি খোলা আছে। গিয়ে এবার গুরুদেব বলল যে দেখো মোটামুটি 3টে বছর এই ঘরে, মানে এই ওদের পুরো বাড়িটার কথা বলছে, এই বাড়িটাতে সুমনাকে রাখা যাবে না, আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো নতুন বিয়েও দেওয়া যাবে না। তখন এবার বলছে যে ও শাশুড়ি বলছে যে 3টে বছর তাহলে সুমনা থাকবে কোথায়? বলছে যেখানেই থাকুক না কেন এই বাড়িতে যেন না থাকে, আর আপনার ছেলে আর বৌমা তো মানে সব থেকে বেশি হচ্ছে আপনার ছেলে বৌমা যেন একত্রে না থাকে, আর যদি একত্রে নাও থাকে যেন সুমনা এই ঘরেতে না থাকে। তখন এবার বলছে যে তাহলে কিছু ব্যবস্থা, ওর শাশুড়িই কিন্তু তখনও কথা বলে যাচ্ছে। এবার সুমনা আর ধৈর্যের বাঁধ রাখতে পারেনি, আর ভদ্রতা রাখতে পারেনি, সুমনা এসে ডাইরেক্ট জিজ্ঞেস হয়েছে কী হয়েছে বলুন, নয়তো এক্ষুনি আমি আমার মা বাবাকে ডাকছি, আর আমি আর পাচ্ছি না এই সমস্ত সহ্য করতে, আমি অনেকগুলো দিন ধরে সহ্য করছি, আমি আর সহ্য করতে পারছি না। এবার সুমনার শাশুড়ি কিছু একটা বলতে যাবে সুমনাকে, তখন গুরুদেব থামালো, থামিয়ে বলল যে দেখ মা তোর ভালোর জন্যই বলছি, তুই আগেই ঘরটা থেকে বেরো, তুই মোটামুটি সন্ধ্যের মধ্যে এই ঘরটা থেকে বেরিয়ে যাই বাড়িটা থেকে। সুমনা এবার নাছোড়বান্দা, যে ওকে জানতে হবে, আর স্বাভাবিকভাবেই একটা নতুন বিয়ে হয়ে আসার পর ওর সাথে যেগুলো হচ্ছিল সেগুলো হওয়ার কথা ছিল না, তা এত জোড়াজুড়িতে ওরা আর কিছু মানে মানে লুকিয়ে রাখতে পারলো না। তখন এবার মানে যেটা জানা গেল সেটা মানে খুবই খারাপ একটা বিষয়। সুমনার যে হাজবেন্ড তার এটা সেকেন্ড ম্যারেজ ছিল, ফার্স্ট যাকে বিয়ে করেছিল বিয়ের 3 বছরের মাথায় যখন সেই মহিলাটি মানে যে আর কি ফার্স্ট হাজবেন্ড ফার্স্ট ওয়াইফ ছিল সে যখন প্রেগনেন্ট ছিল তখন মানে তার হাজবেন্ড সুমনার যে হাজবেন্ড তার বিজনেস স্টার্টিংয়ের জন্য কিছু টাকা পয়সা দরকার ছিল, এবং সেই কারণে মানে পণ বেসিক্যালি হচ্ছে যে পণ, সেইটার জন্য তার ওই প্রেগনেন্ট ওয়াইফকে রীতিমতো টর্চার করতো যাতে সে এনে দেয় তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা, এবং সেটা যেহেতু সে আনতে পারতো না তাকে রীতিমতো টর্চার করতো। সেই কারণে ওই যে ঘরটা ছিল ওই ঘরটা অ্যাকচুয়ালি ওই ঘরটা খুব একটা ইউজড হতো না। ওই আর বললাম না যে রান্নাঘরের নিচে যেহেতু আছে রান্নাঘর ঠাকুরঘর পাশাপাশি, তো তো ওখান থেকে ওই ঘরটাতে গিয়ে ওই যে ফার্স্ট ওয়াইফ ওখানে গায়ে আগুন দিয়ে মারা গেছিল। তো
সেই কারণে প্রত্যেকটা বিষয় খুব কানেক্ট করা যাবে। দেখো সেই Exactly. কারণে সুমনার গায়ে ওই যে জ্বালার যে ব্যাপারটা হচ্ছিল, সেই কারণে জ্বালার ব্যাপারটা ছিল। এবং সব থেকে যেটা মানে বড় বিষয়, ওই যে মহিলা যেহেতু মারা গেছিল এবং যেহেতু প্রেগনেন্ট ছিল, এই সমস্ত বিষয় জানতেন সেই যে বয়স্ক ভদ্র মহিলা ছিল, যে বারবার সুমনাকে দেখা দিত এবং বারবার হয়তো সাবধানই করতে আসতো, তার সামনে এইগুলো হচ্ছে। কারণ সে বারবার আসতো এদের বাড়িতে, এদের বাড়ির সাথে তাদের বাড়ির খুব ভালো একটা খাতির ছিল, তো সে সমস্তটা চোখের সামনে দেখেছে, তাই জন্য সুমনাকে সে সাবধান করতে আসতো। এবং ওই ঘরটাতে সুমনার যাওয়া এই কারণেই বারণ ছিল, কারণ ওই যে মহিলা মানে সুমনার যে হাজব্যান্ডের যে ফার্স্ট ওয়াইফ, সে একটা অভিশাপ দিয়ে গেছিল যে এই বাড়িতে কোনো মানে যে ছেলেরই বিয়ে হোক না কেন 3 বছরের মধ্যে সে তাকে নিয়ে যাবে। এবং সুমনার প্রথমে ওই যে মাছের যে বলিটা কেন দেওয়া হয়েছিল, যখন সুমনা জিজ্ঞাসা করলো যে মাছের বলিটা, বলছে মাছের বলিটা এই কারণেই দেওয়া হয়েছিল, ওই মাছটাকে নতুন বউ আর বর সাজিয়ে দেওয়া হয়েছিল যাতে মনে হয় যে নব দম্পতির বলি দেওয়া হচ্ছে, যাতে ওই যে অতৃপ্ত আত্মাটা যাতে এইটুকুনি মানে থাকে যে একটা নববিবাহিত দম্পতিরই বলি দেওয়া হচ্ছে। তো সুমনা মানে আমি ব্যাপারটা কি ঠিক বুঝে উঠতে পারছি কিনা আমি জানি না, মানে সুমনার জায়গায় রিপ্লেস করে ওই মাছটার বলি দেওয়া হয়েছিল এটা দেখানোর জন্য যে সুমনা আর নেই, নববিবাহিত বধূ আর নেই। আচ্ছা, তারপরেও যখন সমস্ত কিছুটা, যেহেতু সুমনা ওই ঘরটার কাছে গিয়েছিল, যেহেতু ওর শাশুড়ি দেখেছে, তার কারণেই ওই যে শাড়িটাকে নিয়ে যাওয়া হয়েছিল, মানে যেভাবে হোক বোঝানো মানে বোঝাতে চাইছিল যে সুমনা আর নেই, কিন্তু শেষ অবধি রক্ষা হলো না, কারণ সুমনা ওই ঘরটার মধ্যে সম্পূর্ণরূপে ঢুকে গেল। কখন ঢুকে গেল? যখন ওর শাশুড়ি মানে এটা বোঝাতে চাইছিল যে সুমনা আর নেই, এটা তার বিয়ের শাড়ি, এই মুহূর্তেই সুমনা ঢুকে গেছিলো। তখনই ওই যে এন্টিটি বলো বা অভিশাপ বলো বা যাই বলো না কেন, তখনই ওই বিষয়টা একটা জিনিস তো বুঝে গেছিল যে সুমনা বর্তমান আছে। কিন্তু বাঁচিয়ে দিয়েছিল সুমনাকে কোন জিনিসটা, ওর ঘরেতে থাকা সেই পাওয়ারফুল যে মানে প্রোটেকশনটা, সেটাই সুমনাকে সেই রাত্রিরে বাঁচিয়ে রেখেছিল। তো সুমনা এত কিছু শোনার পরে সুমনা আর কি ও বলবে, ও কোনো কিছুটা ভেবে উঠতে পারলো না। সুমনা সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা ওর লাইফে ঘটে যাওয়া ইনসিডেন্টকে কানেক্ট করতে পারলো একে অপরের সাথে, এবং গুরুদেব বলো বা কুলপুরোহিত বলো তার কথা মতো ওকে 3 বছর মানে প্রথমেই তো আর ঘর পাওয়া যাবে না বলার সাথে সাথে ও ওর বাপের বাড়ি চলে গেল সেই দিনকে, এবং তারপর ওর হাজব্যান্ডের সাথে ও বাইরে ছিল। তার পরবর্তীকালে ও যখন ফিরে আসে তখনও আরও কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সেই বিষয়টা সম্পূর্ণরূপে আমি এই মুহূর্তে বলতে চাইছি না, কারণ এমন কিছু ঘটেছে যে ঘটনাগুলো হয়তো বলাটা ঠিক হবে না। তো এই ছিল আজকের ঘটনা। মানে আমি যখন ভাবছি না প্রথম থেকে, মানে মেয়েটার লাইফটা তো একটা রিস্কের মধ্যে ফেললো এই পুরো পরিবার, এই জিনিসটা কখনোই কাম্য নয়। হ্যাঁ, মানে মারাত্মক একটা এক্সপিরিয়েন্স ছিল অঙ্কিতা, মারাত্মক একটা এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনারা যদি আমার সাথে কোনো ঘটনা শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে